এখন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে, এই ফর্মটা জমা নেওয়া হবে আর মাত্র 6 দিন, মানে আগামী 31শে জুলাই 2026 তারিখ পর্যন্ত এই ফর্মটা জমা নেওয়া হবে। তার জন্য যদি আপনি এই ফর্মটা এখনো পর্যন্ত জমা না করে থাকেন, অবশ্যই আপনাকে 31শে জুলাই 2026 তারিখের মধ্যে জমা করতে হবে। এবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যাদের আপনাদের 2026-এর লেটেস্ট আরওআর অথবা জমির রেকর্ড কিংবা পর্চাটা বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড হচ্ছে না, আপনি কিন্তু বর্তমানে ওই বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জমির যে তথ্য বের করা যায় ওইটা কিন্তু বের করে আপনি প্রিন্ট করে রেকর্ডের বদলে কিন্তু আপনি জমা করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা আপনি সম্পূর্ণ কীভাবে ফিল আপ করবেন, জমির তথ্য বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে বের করবেন এবং তার সঙ্গে সঙ্গে কোন ঘরে কি লিখতে হবে এবং এখানে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি জমা করবেন। তার জন্য অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কৃষক বন্ধু যে ভেরিফিকেশন ফর্ম, ওই ফর্মটাই যে কেবি আইডি লাগছে, ওই আইডিটা আপনি অনলাইন থেকে কিভাবে বের করবেন। ওই আইডি বের করার জন্য সবার প্রথম আপনাদের এই যে কৃষক বন্ধু .wb.government.in এই পোর্টালে আসতে হবে। এটা কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসার পর এখানে সিলেক্ট অপশানের জায়গায় যে কোনো একটা অপশান সিলেকশন করবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবার যে কোনো একটা এখানে সিলেকশন করার পর আপনি যে ডকুমেন্টটা সিলেকশন করেছেন ওই ডকুমেন্ট নাম্বারটা আইডি কার্ড নাম্বারের জায়গায় বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে আই অ্যাম নট এ রোবট এখানটায় চেকমার্ক করবেন। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। এবার নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইভাবে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন এবং এখানে কিন্তু প্রথমেই এইভাবে লেখা থাকবে কেবি আইডি, মানে এখানটায় যে আইডি নাম্বার লেখা রয়েছে ওই আইডি নাম্বারটা আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন যে ফর্মটা ওই ফর্মের প্রথমে লিখতে হবে। এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটাও ওপেন করে রেখেছি। এখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে কেবি আইডি, এখানটায় কিন্তু আপনার ওই কেবি আইডি বসিয়ে দিবেন। তারপরে ক্রমিক সংখ্যা কিন্তু ওখানটায় বসিয়ে দেওয়া হবে, মানে আপনি যে পঞ্চায়েত অফিসে অথবা পৌরসভা অফিসে ফর্মটা জমা করবেন ওখানটায় আপনার সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। এবার নিচের দিকে আসার পর এখানে 1 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে, সুবিধাভোগীর নাম, মানে এখানে কিন্তু ডান দিকে কৃষকের নামটা লিখতে হবে, পুরো নাম লিখবেন পদবি সহ। তারপরে এখানে পিতা অথবা স্বামীর নামের জায়গায় আপনার বাবার নাম লিখবেন এবং তারপরে সম্পূর্ণ ঠিকানা, মানে এখানে অ্যাড্রেস দেবেন, তারপরে জেলার নাম, তারপরে ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত এবং তারপরে আপনার মৌজার নাম লিখবেন। আপনার ঠিকানা কিন্তু অবশ্যই এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু রয়েছে ব্যাংকের বিবরণ, যেখানটায় আপনাকে ব্যাংকের যাবতীয় ইনফরমেশন দিতে হবে। যেমন এখানে কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে ব্যাংক ও শাখার নাম, যেখানটায় এইভাবে আপনার যদি এসবিআই হয় তাহলে কিন্তু এসবিআই লিখবেন এবং তারপরে হাইফেন দিয়ে আপনার শাখার নাম লিখবেন। আপনার যদি আইডিএফসি ব্যাংক হয় আইডিএফসি লিখবেন, তারপরে হাইফেন দিয়ে আপনার শাখার নাম লিখবেন, মানে ব্যাংকের শাখাটা যেখানটায় অবস্থিত। তারপরে আইপিসি কোডের জায়গায় আপনারা কিন্তু এখানে ব্যাংকের আইপিসি কোড দেবেন, এটা কিন্তু আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বসাবেন। এবার এখানে একটা কথা বলে দিই, এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন অবশ্যই যে অ্যাকাউন্টে আপনি এতদিন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন ওই অ্যাকাউন্টটা এখানটায় দেবেন। তারপরে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এখানটায় আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আধার নম্বরের জায়গায় আধার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে এপিক কার্ডের নাম্বার জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে এখানে রয়েছে
এসি নাম্বার মানে আপনার অ্যাসেম্বলি নাম্বার মানে বিধানসভা কেন্দ্রের নাম্বারটা এখানটায় বসে দেবেন। তারপরে এখানে পার্ট নম্বর এবং তারপরে সিরিয়াল নম্বর, এইগুলো আপনি কোনখান থেকে পাবেন? আপনার যে ভোটের সময় আপনাকে যে একটা কাগজ দেওয়া হয়েছিল বিএলও তরফ থেকে, ওই কাগজে লেখা রয়েছে, অথবা আপনার ভোটার কার্ডের বিপরীত সাইড লেখা রয়েছে, অথবা আপনি কিন্তু ভোটার কার্ডের নাম্বার দিয়ে অনলাইনে এই নাম্বারগুলো সার্চ করতে পারেন খুব সহজেই। ওকে, এখানটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন নাম্বারগুলো। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে এসআইআর অথবা ডব্লিউবিএল এ 26 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা। যদি আপনার নামটা এএসডিডি তালিকায় রয়েছে এস লিখবেন, আর না হলে যদি আপনার নাম 2026-এর ভোটার লিস্টে থেকে থাকে সবাই নো লিখবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে এখানে যে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এখানে এস লিখবেন, আর না হলে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনি সিএএ এর জন্য আবেদন করেছেন কিনা, এখানে এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে প্রধান পেশা মানে এখানে যে কৃষক ভেরিফিকেশন করছে তার প্রধান পেশা কি, এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। আপনি যে কাজ করেন ওই কাজের ধরনটা কিন্তু এখানটায় লিখে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে জমির বিবরণ, যেখানটায় জমির বিবরণটা সঠিকভাবে আপনাকে দিতে হবে। প্রথম কি চাওয়া হচ্ছে জেএল নম্বর। এই জেএল নম্বর কোথায় পাবেন? আপনার জমির রেকর্ড কিংবা পর্চা, যেখানটায় কিন্তু আপনার এই নাম্বারগুলো দেওয়া থাকবে। এই জেএল নাম্বারটা এই গোটে লিখে দেবেন। তারপরে খতিয়ান নম্বরের জায়গায় আপনার জমির রেকর্ড অনুযায়ী আপনার যে খতিয়ান নম্বর, ওই খতিয়ান নম্বরটা লিখবেন। একের বেশি খতিয়ান নম্বর হলে কমা দিয়ে লিখবেন। ওকে, তারপরে দাগ নম্বরের জায়গায় দাগ নম্বর লিখবেন। তারপরে জমির পরিমাণটা এখানে একরে বসিয়ে দেবেন। তারপরে এখানে আরওআর এর তারিখ, যেখানটায় আপনার জমির রেকর্ড অনুযায়ী এখানে যে খতিয়ান ডেট কিংবা আরওআর তারিখ রয়েছে ওই তারিখটা কিন্তু এখানটায় বসাবেন। তারপরে বলা হচ্ছে জমি দখলের ধরন, মানে আপনার জমিটা কি ধরনের, জমি কেনা হয়েছিল নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি কারো কাছ থেকে ট্রান্সফার করেছেন, নাকি অন্যান্য কারণ, এখানে কিন্তু লিখতে হবে। তারপরে বলা হচ্ছে 12 নম্বর পয়েন্টে আয়কর প্রদানকারী কিনা, মানে যে কৃষক সে কি আয়কর প্রদান করে, মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে কি করবেন, নিচের দিকে আসবেন, এখানে সেকেন্ড নাম্বার পাতায় কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। যে সমস্ত কৃষক বিবাহিত এবং তার স্ত্রী কিংবা স্বামী রয়েছে, এখানটা কিন্তু কি লিখতে হবে, এখানে কিন্তু স্ত্রীর জায়গায় এখানে কিন্তু তার স্ত্রীর নাম লিখতে হবে। তারপরে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, যেমন প্রথম কিন্তু এখানে ব্যাংকের নাম এবং শাখার নাম লিখতে হবে, তারপরে আইপিসি কোড লিখতে হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে। তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার লিখতে হবে, আধার কার্ডের নাম্বার লিখতে হবে, তারপরে এপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিতে হবে। এগুলো কিন্তু আপনার স্ত্রীর ইনফরমেশন দেবেন। এবার তারপরে বলা হচ্ছে এখানে কেবিএন সুবিধাভোগী কিনা, মানে কৃষক বন্ধু প্রকল্পে যদি টাকা পেয়ে থাকে আপনার স্ত্রী, এখানে এস লিখবেন, না হলে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে যদি এএসডিডি তালিকায় রয়েছে এস লিখবেন, না হলে সবাই নো লিখবেন। এবং তারপরে বলা হচ্ছে ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে এস লিখবেন, না হলে নো লিখবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে সিএ এর জন্য আবেদন করেছেন কিনা, এখানে কিন্তু এস লিখবেন, না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে পিএম কিষাণ কি টাকা পায়, যদি পেয়ে থাকে এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনার স্ত্রীর প্রধান পেশা কিংবা জীবিকা কি, এখানটায় কিন্তু লিখে দেবেন। যদি চাষবাস করে থাকে এখানে এগ্রিকালচার কিংবা কাল্টিভেশন কিংবা ফার্মার লিখতে পারেন। ওকে, এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু যে সিগনেচার রয়েছে সুবিধাভোগী স্বাক্ষর, এখানটায় কিন্তু যে কৃষকের এখানে ভেরিফিকেশনটা হচ্ছে ওই কৃষকের স্বাক্ষরটা কিন্তু এখানটায় করতে হবে। ওকে, এবার এই ফর্মটা ফিল আপ শেষ। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে জমির রেকর্ড কিংবা পর্চাটা বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করা যাচ্ছে না, লেট হচ্ছে, আপনি কি হবে জমির তথ্যগুলো বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সঙ্গে সঙ্গে বের করবেন। এবার বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার জমির তথ্যগুলো প্রিন্ট করার জন্য কিংবা বের করার জন্য অবশ্যই আপনাদের সবার প্রথম banglarbhumi.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানটায় আসার পর সবার প্রথম এখানে কিন্তু আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে
3 নম্বর অপশানটা, মানে এখানে নো ইওর প্রপার্টি, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা অপশান খুলবে, যেখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে এখানে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশান, যেখানটায় আপনাকে যাবতীয় তথ্যগুলো এখানে সিলেকশন করতে হবে। তো কীভাবে সিলেকশন করবেন, এখানে প্রথম বলা আছে ডিস্ট্রিক্ট, যেখানটায় কিন্তু আপনার ডিস্ট্রিক্ট কিংবা আপনার জেলার নামটা সিলেকশন করবেন। তারপরে আপনার ব্লকের নাম সিলেকশন করবেন, আপনার ব্লক কি রয়েছে। তারপরে আপনার মৌজার নাম সিলেকশন করবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার মৌজার নামটা, আপনার যে জমির রেকর্ড, ওই জমির রেকর্ডে কিন্তু মৌজার নামটা লেখা রয়েছে। তারপর এখানে কিন্তু ডান দিকে আসবেন। ডান দিকে আসার পর এই যে সার্চ বাই খতিয়ান নাকি সার্চ বাই প্লট, মানে আপনি কি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন নাকি দাগ নম্বর দিয়ে সার্চ করতে চাইছেন, এখানে কিন্তু অবশ্যই ওটা সিলেকশন করবেন। আমি যেহেতু খতিয়ান নাম্বার দিয়ে জমির তথ্যগুলো বের করবো, এখানে কিন্তু সার্চ বাই খতিয়ান এটা কিন্তু সিলেকশন করে রেখেছি। এবার খতিয়ান নম্বরের জায়গায় এই ঘরটায় আপনার জমির খতিয়ান নম্বরটা বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোডটা বসিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন। এবার ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে লাইভ ডাটা এইভাবে বেরোবে, এবং এখানে কিন্তু আপনার জেএল নাম্বারটা এখানটায় আপনি পেয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে নিচে খতিয়ান নাম্বার লেখা থাকবে, কার নামের জায়গা এখানে কিন্তু লেখা থাকবে, পিতার নাম, এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা এবং জমির পরিমাণটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু জমির যাবতীয় তথ্যগুলো দিয়ে থাকবে। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু দাগ নম্বর অনুযায়ী কিন্তু আপনার জমির এখানে পরিমাণটা এখানটায় দেখতে পাবেন। এবার এই যে পেজের প্রিন্ট আউটটা, এই পেজের প্রিন্ট আউটটা আপনি প্রিন্ট করে এখানে কিন্তু বের করবেন, এবং ওইটা কিন্তু আপনি ওই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মের সঙ্গে যুক্ত করে জমা করতে পারেন। এইটাই হচ্ছে বর্তমানে আপডেট। যারা আপনারা অনলাইন থেকে জমির রেকর্ড কিংবা পর্চা বের করতে পারছেন না, এই জমির তথ্য বের করে দিলেও হবে, তবে জমা দেওয়ার আগে অবশ্যই ওই অফিসারকে জিজ্ঞেস করে নেবেন যে এইটা জমা দিলে হবে কিনা, কারণ এখনও বর্তমানে বিভিন্ন বিডিও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে কিন্তু এই রকম জমা নেওয়া হচ্ছে। ওকে, এবার এই ভেরিফিকেশন ফর্মের সঙ্গে যে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের বলে দিচ্ছি। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে ভেরিফিকেশন ফর্ম, মানে অ্যানাক্সার যে 1 ফর্মটা আপনাদের দেখালাম ফিল আপ করে, ওই ফর্মটা লাগবে 2 পৃষ্ঠার ফর্ম। তারপরে এখানে প্রিন্ট আউট কপি অফ অ্যাপ্লিক্যান্ট কারেন্ট অ্যাপ্লিকেশন অথবা বেনিফিশিয়ারি স্ট্যাটাস, যেটা আপনাদের দেখালাম যে কেবি আইডি কীভাবে বের করবেন, ওই কেবি আইডি বের করার পর ওই পেজের প্রিন্ট আউটটা কিন্তু জমা করতে হবে। তারপরে আপনার আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড, মানে আধার কার্ড জেরক্সের নিচে আপনি সিগনেচার করবেন। তারপরে ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডের নিচে আপনি সিগনেচার করবেন জেরক্সের নিচে। তারপরে এখানে লেটেস্ট ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে নতুন যে ভোটার তালিকা, যে লিস্টে যে পাতায় আপনার নাম রয়েছে ওই পাতার জেরক্স কপি লাগবে। তারপরে এখানে লেটেস্ট আরওআর রাইট, মানে জমির লেটেস্ট যে আরওআর কপি কিংবা খতিয়ান অথবা জমির রেকর্ড কিংবা পর্চা, যেটা কিন্তু বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হচ্ছে, ওইটা আপনাকে জমা করতে হবে। অথবা একটু আগে দেখালাম যে জমির তথ্য যে বের করে জমা করতে হবে, ওইটা আপনি কিন্তু জমা করতে পারেন। তারপরে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফার্স্ট পেজ অফ আধার লিঙ্ক ব্যাঙ্ক পাসবই, মানে আপনার ব্যাঙ্ক পাসবই জমা করতে হবে জেরক্স কপি, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক করা থাকতে হবে। তারপরে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এবং তারপরে এখানে কৃষকের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এবার যে সমস্ত কৃষক 2 পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করেছে, মানে স্ত্রীর ইনফরমেশান দিয়েছে, তাদের জন্য কিন্তু বলা হচ্ছে আপনার স্ত্রীর আধার কার্ড লাগবে সেলফ অ্যাটেস্টেড, ভোটার কার্ড লাগবে সেলফ অ্যাটেস্টেড, এবং যে ভোটার তালিকা, নতুন যে ভোটার তালিকা যে পৃষ্ঠায় আপনার স্ত্রীর নাম উল্লেখ রয়েছে ওই পাতার জেরক্স কপি লাগবে। এবার যে সমস্ত কৃষক যার স্ত্রী হয়তো মারা গেছে, তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট জমা করতে হবে। আর যে সমস্ত আনম্যারিড কিংবা অবিবাহিত কৃষক এখানে কিন্তু 2 পৃষ্ঠায় ফর্মটা ফিল আপ করেনি, তাদের কিন্তু এই 3টি ডকুমেন্টস লাগবে না। ওকে, তো এই মোট কিন্তু ডকুমেন্টসের লিস্ট আপনাদের বলে দিলাম। এবার এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে 31শে জুলাই 2026 তারিখের মধ্যে জমা করতে হবে। আশা করি আপনাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।